বন্ধুরা, এখন যে ঘটনাটি আলোচনা করব সেটি কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, কোনো তাৎক্ষণিক আবেগও নয়। এটি একটি পরিকল্পিত আইনি ও ক্ষমতার চাল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে ক্যাভিয়েট দাখিল করেছেন। অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যদি এই মামলাটি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে যায়, তাহলে কোনো একতরফা শুনানি হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষকে আগে শোনা হবে। ঘটনাটির কোর এখানেই। প্রশ্ন হল, কেন এই আগাম পদক্ষেপ, কেন এই তৎপরতা, আর এর রাজনৈতিক ও সাংবিধানিক তাৎপর্যই বা কী? ঘটনার সূত্রপাত আইপ্যাকের অফিসে ইডির রেড থেকে। একদিকে আইপ্যাকের অফিস, অন্যদিকে সংস্থার শীর্ষ আধিকারিক প্রতীক জৈনের বাড়ি। দুটি আলাদা টিম পাঠিয়ে শুরু হয় তল্লাশি। এখানেই পরিস্থিতি বদলে যায়। অফিসে ঢুকে ইডির আধিকারিকরা যখন প্রতীক জৈনের সঙ্গে যোগাযোগ করতে চান, তখন দেখা যায় তার ফোন ইতিমধ্যেই সিজ করা হয়েছে। খবর পৌঁছয় মুখ্যমন্ত্রীর কাছে। তারপর যা ঘটে সেটাই এই মুহূর্তের রাজনীতির কেন্দ্রবিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান। ইডির আধিকারিকদের উপস্থিতিতেই তিনি কথা বলেন প্রতীক জৈনের সঙ্গে, কথা বলেন তার স্ত্রী ও সন্তানের সঙ্গেও। এই অংশটি কেবল মানবিকতা নয়, এটি ছিল রাজনৈতিক উপস্থিতির প্রদর্শন। কিন্তু এরপরের ঘটনাটি আরও গুরুতর। ইডি যেসব নথি, ল্যাপটপ, হার্ড ডিস্ক সংগ্রহ করছিল, তার পাশাপাশি প্রতীক জৈনের ব্যক্তিগত ফোনও তাদের হাতে আসে, এবং সেই ফোনটি ইডির হেফাজত থেকে বাইরে চলে যায়। এখানেই সংঘাতের মূল। এই ফোনটি কেন গুরুত্বপূর্ণ? কারণ আইপ্যাক তৃণমূল কংগ্রেসের কৌশলগত পরামর্শদাতা সংস্থা। অভিযোগ ও পাল্টা অভিযোগের কেন্দ্রে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, রাজনৈতিক স্ট্র্যাটেজি, নির্বাচনী পরিকল্পনা এবং অভ্যন্তরীণ যোগাযোগ। এই ফোনে যদি সেই তথ্য থাকে, তাহলে তা কেবল একটি মামলার নথি নয়, তা হয়ে উঠতে পারে একটি রাজনৈতিক অস্ত্র। সেই আশঙ্কা থেকেই এই তৎপরতা, এই হস্তক্ষেপ। কলকাতা হাইকোর্টে বিষয়টি ওঠে। ৯ জানুয়ারি শুনানির দিন আদালত কক্ষ উত্তপ্ত হয়। চিৎকার, তর্ক, উত্তেজনা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিচারক এজলাস ত্যাগ করেন। পরবর্তী শুনানির তারিখ পড়ে ১৪ জানুয়ারি, অর্থাৎ ততদিন পর্যন্ত ইডি কার্যত হাত পা বাঁধা অবস্থায় আছে। তারা কিছু করতে পারছে না। কিন্তু প্রশ্ন হল, এই সময়ের মধ্যে কি হতে পারে? ঠিক এখানেই আসে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিলের বিষয়টি। এটি কোনো প্রতিক্রিয়াশীল পদক্ষেপ নয়, এটি আগাম আঘাত। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন হাইকোর্টে চাপের মুখে পড়ে ইডি সুপ্রিম কোর্টে যেতে পারে, আর যদি তারা যায় এবং যদি একতরফা কোনো অন্তর্বর্তী নির্দেশ আসে, তাহলে গোটা খেলাটাই ঘুরে যেতে পারে। সেই সম্ভাবনাকে বন্ধ করতেই এই ক্যাভিয়েট। আইনি ভাষায় এটি প্রতিরোধ, রাজনৈতিক ভাষায় এটি কৌশল। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইডির আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় কলকাতা পুলিশের কাছে। ভারতের সাম্প্রতিক ইতিহাসে এমন নজির খুবই বিরল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য পুলিশের কাছে এফআইআর। এটি শুধু প্রশাসনিক সংঘাত নয়, এটি ফেডারাল কাঠামোর মধ্যে সরাসরি সংঘর্ষ। এই সংঘর্ষের প্রেক্ষাপটে উঠে আসে আরও একটি নাম, প্রশান্ত কিশোর। আইপ্যাকের প্রতিষ্ঠাতা হিসেবে ২০২০ সালে যিনি সংস্থার মাথায় ছিলেন, সেই সময়ের মামলায় তার নাম কেন নেই? এই প্রশ্নটি তৃণমূল কংগ্রেস তুলেছে। যদি অভিযোগ কয়লা পাচার সংক্রান্ত হয়, যদি আইপ্যাক কোনোভাবে যুক্ত থাকে, তাহলে সেই সময় সংস্থার শীর্ষে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে না কেন? নাকি রাজনৈতিক সমীকরণের কারণে তাকে ছাড়া হচ্ছে? এই প্রশ্ন শুধু একজন ব্যক্তিকে ঘিরে নয়, এটি তদন্তের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলে। এখানে ক্ষমতার কেন্দ্রগুলি মুখোমুখি। একদিকে রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একদিকে রাজ্য সরকার ও শাসক দল, অন্যদিকে কেন্দ্রীয় শাসক দলের রাজনৈতিক ছায়া। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অভিযোগ করেছেন, কয়লা পাচারের টাকা সরাসরি অমিত শাহের কাছে যায় শুভেন্দু অধিকারীর মাধ্যমে। এমনকি তিনি পেন ড্রাইভ প্রকাশের হুমকিও দিয়েছেন। এই বক্তব্য কেবল রাজনৈতিক আক্রমণ নয়, এটি চাপ সৃষ্টি করার কৌশল। প্রশ্ন হল, এই লড়াইয়ের প্রভাব কি? প্রথমত, ইডির বিশ্বাসযোগ্যতা। সুপ্রিম কোর্ট অতীতেও একাধিক মামলায় ইডিকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছে। অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, এই মামলাগুলি এখনও মানুষের স্মৃতিতে টাটকা। আবার কি সেই একই ছবি দেখা যাবে, নাকি এবার আদালতের অবস্থান ভিন্ন হবে?
দ্বিতীয়ত, নির্বাচনী রাজনীতি। ভোটের আগে এই ধরনের সংঘাত তৃণমূল কংগ্রেসকে আক্রমণের সুযোগ দিচ্ছে, কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে লড়াইয়ের বয়ান। একই সঙ্গে বিজেপির জন্যেও এটি চাপের, কারণ তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তৃতীয়ত, সাংবিধানিক কাঠামো। রাজ্য ও কেন্দ্রের সম্পর্ক, তদন্তকারী সংস্থার স্বাধীনতা, আদালতের ভূমিকা সবকিছুই এই একটি ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে। সুপ্রিম কোর্ট যদি এই মামলায় হস্তক্ষেপ করে, তাহলে তার প্রভাব শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকবে না। সবশেষে প্রশ্ন থেকে যায়, এই আগাম চাল কি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি ও রাজনৈতিক সুবিধা দেবে, নাকি এটি সংঘাতকে আরও গভীর করবে? ইডি কি সত্যিই সুপ্রিম কোর্টে যাবে, আর গেলে আদালত কোন পথে হাঁটবে? এই ফোন, এই ক্যাভিয়েট, এই এফআইআর সব মিলিয়ে কি আমরা একটা বড় সাংবিধানিক সংঘাতের দিকে এগোচ্ছি? এই প্রশ্নগুলির উত্তর এখনই নেই, কিন্তু যা স্পষ্ট তা হল এটি আর শুধু একটি রেড বা একটি মামলা নয়, এটি ক্ষমতার ভারসাম্য, রাজনৈতিক কৌশল এবং আইনি প্রতিরোধের একটি জটিল লড়াই। বন্ধুরা, আপনারা কি ভাবছেন? এই আগাম পদক্ষেপ কি সঠিক ছিল, নাকি এটি নতুন সংকটের দরজা খুলে দিল? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।